গতিবিদ্যা অধ্যায়ের নাম গতিবিদ্যা। বুঝছো? তাহলে যেখানে গতি নিয়ে আলোচনা করা হয়েছে, বুঝছো, সেটাকে আমরা কি বলবো? গতিবিদ্যা। যেখানে যত কিছু নিয়ে আমি তোমাদের আজকে কিছু আহ মানে সংজ্ঞামূলক কিছু দিব, এগুলো তোমরা মুখস্থ করবা, বুঝাবো। বুঝানোর আগে এই সংজ্ঞামূলক জিনিসগুলো তোমাদের পড়তে হবে। যেমন প্রথম যেটা, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা তোমরা কিন্তু অনেক পড়ছো। প্রসঙ্গ কাঠামো, যে দৃঢ় বস্তু বা বিন্দু সাপেক্ষে, যে দৃঢ় বস্তু বা বিন্দুর সাপেক্ষে, যে দৃঢ় বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোনো স্থানে কোনো স্থানে অন্য কোনো বিন্দু বা বস্তুকে নির্দিষ্ট করা হয়। বিন্দু বা বস্তুকে নির্দিষ্ট করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, বলো তো, আমি কাকে আগে চিনতাম, সাকিবকে না কাব্যকে? প্রথমে আমাদের দুজনের মধ্যেই বলো, আমি কাকে আগে চিনতাম? খুব দ্রুত বলো, তাহলে দ্রুত পড়ানো হবে। অনেক কিছু কাব্যকে। বলো। কাব্যকে আগে জানতাম। তো এই যে ধরো আমি এটা, কাব্য ধরো এটা, তুমি কি এইটা। তো এই যে আমি কাব্যর মাধ্যমে তোমাকে চিনছি, তাহলে আমরা কাকে প্রসঙ্গ কাঠামো বলবো? কাব্যকে প্রসঙ্গ কাঠামো। বোঝা গেছে? তাহলে এইটা দ্বারা যেটা বুঝতে হবে যে তুমি ওইটার সাহায্যে অন্য কাউকে চিনতে পারতেছো বা অন্য কাউকে ইয়ে করতেছো। ধরো মানে এটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট হইতে হবে। দৃঢ় বস্তু যেমন ধরো যে তুমি পাইলট স্কুলের সামনে এমন কিছু আছে, গেট আছে, ধরো যে গেটটা অনেক দিন থাকবে, তুমি ওইটাকে প্রসঙ্গ কাঠামো ধরে নিতে পারো। যে তোমার পাইলট স্কুলের গেট দেখলেই তুমি ভাবো যে হ্যাঁ, আমি তাহলে স্কুলে পৌঁছাইছি। তাহলে ওইটার সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো বুঝছো নাকি? বুঝতে পারছো তো? হ্যাঁ, আচ্ছা, এবার আসো সরণ। ব্যাপার অন্য সরণ। সরণ কাকে বলে? এই কি হচ্ছে কলমের? বস্তুর আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্বকে সরণ বলে। হুম, যে তুমি কি বললা? কোন বস্তুর, শোনো, এই ক্ষেত্রে তুমি বললা যে আদি আদি বিন্দু আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখা সরলরৈখিক দূরত্বকে সরণ সরণ বলে। সরণ কি একটা ভেক্টর রাশি? হুম। বুঝছো? কি ভাইয়া? তাহলে মনে রাখবা যে সরণ একটা ভেক্টর রাশি। বস্তুর শেষ এবং আদি অবস্থানের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, সেটাকে আমরা বলবো সরণ। বুঝছো? মানে ভেক্টর রাশি, প্রথমত মনে রাখবো এটা একটা ভেক্টর রাশি, এবং কি আদি, যার আদি আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম
ন্যূনতম দূরত্ব এবং আরেকটা জিনিস মনে রাখবা, দিক হলো আদি থেকে শেষ অবস্থানের দিকে। দিক হলো আদি হতে শেষ অবস্থানের অবস্থানের দিকে। তার মানে এটা একটা, ধরো যে এই সরলরৈখিক বলছে না, খুব সুন্দর বলছে, ন্যূনতম দূরত্ব যেটা সেটাই সরলরৈখিক। এ বি, এটা আদি শেষ। তো এই যে এদের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, তো 5 মিটার এটা, আর এই দিক থেকে ধরো যে ঘুরে যায় 10 মিটার। তো এটা কি, এটাই হচ্ছে সরণ। সরণ কি রাশি? ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি লিখবে, সরণ ভেক্টর রাশি যার আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, মনে রাখবা যেটার কি একটি বিরাশয় যার মান, এখানে আমি একটা জিনিস মিস করছি, যার মান আদি ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব। তাহলে সরণ বিষয়ে তোমরা আলোচনা বুঝলা সরণ কি। এরপরে আসো গড় তাৎক্ষণিক দ্রুতি। আগে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি পড়ছো? জানো তাৎক্ষণিক দ্রুতি কি? না। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে সময় ব্যবধানের শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে, মানে সময়ের ব্যবধানটা কি হবে, শূন্যের কাছাকাছি। সময়ের ব্যবধান হবে শূন্যের কাছাকাছি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সময়ের সাথে বস্তুর বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? তো এটাকে আমরা লিমিট দিয়েও পড়বো, আমরা অন্তরীকরণে পড়বো যে লিমিট টি টেন্স টু 0 tx dt, এটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক আচ্ছা, এটা একবার বুঝাই দাও। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি, এই যে দেখো লিমিট টি টেন্স টু 0, এটাকে বলা হয় টেন্স টু। তুমি ইন্টারে পড়বা, এটা টি টেন্স টু 0 এখনই পড়বা, মানে অন্তরীকরণ যখন পড়বা তখনই পড়বা যে টি টেন্স টু 0 যদি সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, সেটাকে পড়বো আমরা কি, তাৎক্ষণিক। তাৎক্ষণিক দ্রুতি এইটাকেই বলা হয়। মানে যদি তুমি ইয়ে আকারে দেখতে চাও, ম্যাথমেটিক আকারে, এই যে দেখো এটা দূরত্বের পরিবর্তনের হার ডি এক্স ডিটি, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন করতেছ। ঠিক আছে, জাস্ট পড়ো, পড়লেই বুঝতে পারবা, ধীরে ধীরে বিষয়গুলা ইয়েতে আসবে। এল আই এম দিয়ে কি লিখছো? লিমিট লিম। এটাকে, দাদা একটা উদাহরণ দিলে ভালো হইতো। একটা উদাহরণ দিয়ে, দাঁড়াও, হ্যাঁ, উদাহরণ। লিমিট, এই যে লিমিট, এটাকে লিমিট বলে। যেমন তোমাকে আমি বললাম যে একটি বস্তুর অবস্থানের সমীকরণ x is equal 3t স্কোয়ার প্লাস 5t
প্লাস 3 এটা এত মিটার হলে বস্তুটির টি এখানে ব্র্যাকেট হবে না? কোথায় ব্র্যাকেট দিতে যাচ্ছ তুমি? বস্তুটির এই যে এস ইকুয়াল তারপরে মিটার। টি ইজ ইকুয়াল, আচ্ছা সমস্যা নাই, এটা তোমরা বুঝে নিবা। শোনো, টি ইজ ইকুয়াল 5 সেকেন্ডে, 5 সেকেন্ড দ্রুতি নির্ণয় করো, দ্রুতি নির্ণয় করো এবং তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করো। তাৎক্ষণিক লেখা বোঝা যাচ্ছে? দ্রুতি ক্লিয়ার। হ্যাঁ। নির্ণয় করো, এই দুইটাই তোমাদের বলছে। একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করবা, আর টি ইজ ইকুয়াল 5 সেকেন্ডে একটা বলছে। তো তোমরা আগে টি ইকুয়াল 5 সেকেন্ডে বের করো। টি 5 সেকেন্ডে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক 5 সেকেন্ডের দ্রুতি পরে তাৎক্ষণিক দ্রুতি, আগে এই সময়ে দ্রুতিটা বের করো। দ্রুতি তোমাদের জন্য এটা খুব কঠিন হবে বোঝা, মানে তোমরা অন্তরীকরণ করো নাই যে। দেখো আমরা এই যে আমরা এটাকে বেগ বলবো, বুঝছো? ডিএক্স ডিটিটাকে আমরা সবসময় বেগ বলবো, বেগ, এটাকে বেগ বলা হয়। তাহলে আমরা কি করব? ডিটি এখানে কি বসাবো? 3t² এই যে এক্স এর জায়গায় দেখো, আমি জাস্ট এক্স এর জায়গায় এটা এখানে লিখতেছি, এখানে না লিখে এটাকে আমি নিচে লিখতেছি। 3t² প্লাস 5t প্লাস 3 ইজ ইকুয়াল 0। মানে এইটাকে অন্তরীকরণ করলে হবে 6t প্লাস 5, এইটা হবে বেগ। এখন কত বলছে? টি ইজ ইকুয়াল 5 সেকেন্ড, তাহলে 6 × 5 প্লাস 5, 5 × 6 = 30 আর 5 × 35 মিটার পার সেকেন্ড, এটা হবে তার বেগ। দাঁড়াও, দ্রুতি আর বেগ কি একই এখানে? হ্যাঁ। হুম। হুম, শোনো, জাস্ট তোমরা হচ্ছে বেগের ক্ষেত্রে দ্রুতিও তোমরা এইভাবেই নির্ণয় করবা, দূরত্ব ভাগ সময়, বুঝছো? এখন তোমাদের জাস্ট বোঝার জন্য তোমরা এখন এইটাকে ওইভাবেই নিবে না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে হ্যাঁ এটা বোঝো যে এরকম কিছু। দ্রুতি বেগ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা একইভাবেই নির্ণয় করব, যে গড় দ্রুতি ইজ ইকুয়াল মোট দূরত্ব বাই সময়। তো এইখানে মোট দূরত্ব বাই সময়ই তো আছে, মানে এখানে দূরত্বের পরিবর্তন বাই সময়। তো এখন দেখো, এটা আমরা কি বের করলাম? বেগ। তো হচ্ছে দ্রুতি, দ্রুতি বেগ, বেগ, বেগ যেটা কেউ বলতে পারো দ্রুতি, তোমরা চিন্তা করো ওইভাবে। এখন তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা আমরা কিভাবে বের করব? জাস্ট এখানে আমরা ওইটাকে অন্তরীকরণ করে দেব। তাৎক্ষণিক দ্রুতি 5 সেকেন্ডে আমি বললাম না, আমি ডিরেক্ট বললাম তাৎক্ষণিক দ্রুতি না। আমাদের এইটা কেন হলে এটা তোমাদের না বুঝলেও চলবে, আমরা বুঝবো এটা। এখন বুঝাইতে গেলে না তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। জাস্ট তাৎক্ষণিক দ্রুতিটা দেখো, যে তাৎক্ষণিক দ্রুতিটা কি হবে? জাস্ট ওইটাকে তোমরা dx dt করবা, তাহলে এটি কি হবে? 60, এটাকে এদিকে লিমিট, লিম লেখে, ওইটাকে লিমিটটাকে লিম লেখা যায়, এটাকে t → 0, তাহলে এটি কি হবে? 60 + 5, এটা আসবে। তাহলে এখানে t → 0, t × 0 বসাই দাও প্লাস 5, তাহলে কি হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি তাৎক্ষণিক দ্রুতি কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। এটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, মানে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি। হুম। ভাই এখানে 60 + 5 কোথা থেকে আসলো? এই যে এইটাকে অন্তরীকরণ করলে, এই যে এটাকে, বুঝছো? এখন কিভাবে আসে সেটা শিখাই দেই, দেখো। তো ddx x⁴n এর সূত্র থেকে আসছে, এটা হচ্ছে n(x(n-1), এটা অন্তরীকরণে আসছে। এখন দেখো dd, এই জায়গায় t, এখানে কি ছিল? 3t², প্রথমে এটাকে নেই,
তাহলে তুমি ধ্রুবক সবসময় বাইরে আসবে, তাহলে থ্রিটা বাইরে আসবে। এখন দেখো ডি ডি টি টি স্কোয়ার, তাহলে থ্রি ইন্টু দেখো এই যে টি আছে না, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে যদি এক্স টু দি পাওয়ার টু থাকতো তাহলে টুটা আগে সামনে নিয়ে আসবা, এক্স টু মাইনাস ওয়ান, তাহলে কি টু এক্স হচ্ছে না, হচ্ছে কিনা? হুম। এটা সূত্র মতে, এটা সূত্র মতে, তাহলে এটাকেও এরকম করো। তোমরা আগে টুটাকে সামনে আনো, এন সামনে আসবে, ইন্টু টি টু দি পাওয়ার কি হচ্ছে টু মাইনাস ওয়ান, তাহলে কি 60 হচ্ছে না? দেখো তো, এই যে হুম, 60। হুম। আর 5 এর ক্ষেত্রে সেম ভাবে ওইটা করো, 5 পাই যাবা। করে দেখো, পরের পেজে বুঝাই তাহলে কেন এটা কিভাবে আসলো। যেহেতু আজকের ইয়ে ক্লাস, জাস্ট এটা বুঝাই দেই। শোনো, তোমাদের স্লাইড গুলো একটু, আচ্ছা আমি এগুলা ইয়ে করে দিব, সমস্যা নেই। একটু উল্টা হয়ে গেছে, সমস্যা নাই। এই যে দেখো, এটা কি আমাদের কি আছে, এক্স ইজ ইকুয়াল কি দেওয়া আছে, 3t স্কোয়ার প্লাস 5t প্লাস কি ছিল, 5t প্লাস 3। এই যে এখান থেকে দেখো, যখন আমরা ডি ডি কার সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে, যেহেতু এটা টি আছে এই পাশে সব, তাহলে কি হবে এক্স, তাহলে এটা কি ডি ডি টি 3t স্কোয়ার প্লাস 5t প্লাস 3। তো এই যে এখন এটাকে কি করব, ভাগ করে নাও, এগুলো সবগুলোকে আলাদা করা যায় অন্তরীকরণের নিয়মে, প্লাস ডি ডি টি 5t প্লাস ডি ডি টি 3, বুঝছো, আলাদা আলাদা করে নিছি, কোনো প্রবলেম? এখন দেখো, এই যে দেখো, তোমরা হচ্ছে এটা কি কি থ্রিটা বাইরে আসবে, তাহলে ডি ডি টি টি স্কোয়ার প্লাস 5টা বাইরে আসবে, ডি ডি টি, আর এটা কি হবে আমরা দেখতেছি পরে, 3। তাহলে তোমরা দেখো ওই সূত্রটা ফেলাও, টি টি এক্স এর জায়গায় আমরা টি লিখলাম, টি টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এটা হবে এন সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, টি টু দি পাওয়ার এ পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো ডি ডি টি যদি টি স্কোয়ার হয় তাহলে কি হবে, টু সামনে, টি টু মাইনাস ওয়ান, তার মানে কি হবে 2t। বা ডি ডি টি যদি টি থাকে, 5t হয়, তাহলে 5টা সামনে আসবে, আর ডি ডি টি হবে। তো টি টি এর পাওয়ার কত, 1 না এখানে, তাহলে দেখো 5 সামনে, তাহলে 1 পাওয়ার 1টা সামনে আসবে, আর টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 হবে। তাহলে কি হচ্ছে, শুধু 5 হচ্ছে না? হুম। দাদা, টিটা কোথায় উঠে গেল? টিটা টিটা কোথায়, না এই যে দেখো, টি টু দি পাওয়ার 1 মাইনাস 1। ডি বাই ডিটি, এটা আরেকবার বুঝাই দাও, এটা তোমাদের এনটা। জন্য, শোনো, এটা তোমাদের জন্য খুবই কঠিন। বুঝতেছি না ভাইয়া। শোনো, আমি ওই যে ফোন নিয়ে কথা বলতেছি, এই জন্য তোমাদেরও বুঝতে প্রবলেম হচ্ছে। মানে এই যে এটা হচ্ছে সূত্র, বুঝছো, এটা হচ্ছে সূত্র। আহ, আচ্ছা, আমি একটু ফোন দিয়ে কথা বলে আমি 5 মিনিট পরে ক্লাসটা শুরু করতেছি, আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? দেন ঠিক তারপর আছে ভালো, ভাই। তারপর ভালো করে বুঝাই দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তাহলে কি আসবে পাওয়ার, বলো পাওয়ার কি সামনে আসবে, কি এটা, দাঁড়া, এটা কাটে না। পাওয়ার কি সামনে আসবে বলো, কাটাকাটি না এখানে, টি এর পাওয়ার কত, এই টি সূত্রটা দেখলেই তো হয় রে বোকা। টি এর পাওয়ার 1 না? তাহলে ওয়ান সামনে আসবে, ইন্টু হ্যাঁ। টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, কোনো কিছুর পাওয়ার হুম, জিরো, হুম, কোনো কিছু পাওয়ার জিরো মানে কি, এটা 1, তাহলে এটা হবে হুম। 5 ইন্টু 1 ইন্টু 1, মানে 5। এই জন্য তো এখানে 5 লিখবো। দেখ এখন 3 টি কি লিখবো, 2 সামনে আসবে, টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 5, 1 আসবে সামনে,
ইন্টু টি টু দি পাওয়ার 1 - 1 প্লাস এটা ধ্রুবক ডিডি এক্স অফ ধ্রুবক ইকুয়াল 0 মনে রাখবে ধ্রুবক সংখ্যা না জি 3 4 একবার 5 6 বলো, 0 মানে এটা টি এটা কেন যে হইলো আরেকবার ডিডি বলো। এক্স অফ ধ্রুবক যদি থাকে ধ্রুবক কোনো সংখ্যা থাকে তাহলে এটা হবে 0 60 আচ্ছা প্লাস 5 এটাই হবে দেখো এটাই আসছে তাহলে তোমরা এখন একটা কাজ করো তো এটা করতে দিচ্ছি তোমাদের এটা বের করো আমি এক্স দিয়ে দিছি এক্স ইজ ইকুয়াল 3 টি টু দি পাওয়ার 6 প্লাস 4 টি টু দি পাওয়ার কিউব প্লাস 2 টি টু দি পাওয়ার 2 প্লাস টি এটা কি হবে বলো তো এই শোনো ভাগ ভাগ করে দিচ্ছি প্রথমটা সাকিব বলো তারপর এটা কাব্য তারপর সাকিব তারপর কাব্য বলো প্রথমটা সাকিব সাকিব বলো 3 হ্যাঁ ইন্টু ডি বাই ডিটি। হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি ডিরেক্ট বলো ডিরেক্ট ওইটা বলার দরকার নাই ডিরেক্ট ও বলো 3 × 6 × t 6 - 5 ভেরি গুড 6 - 1 1 5 না ও 1। হ্যাঁ তুমি ডিরেক্ট 5 লিখতে পারো সমস্যা নাই এবার বলো বাকিটা কাব্য তুমি বলো এবার 4 × 6 × টি। বারে 6 কোথায় পাচ্ছে রে বলো ও দেখি না, থ্রি 3 × টি হ্যাঁ, তারপরে টি 3 - 1। তারপর তারপরটা বলো সাকিব 2 ও ইন্টু টি টু দি পাওয়ার 2 - 1 হ্যাঁ। তারপরেরটা বলো কাব্য এখন তুমি বলো তারপরেরটা শুধু টি আছে তাহলে এখন কি করব বলো ভুল হবে না যেটা বলবে সেটাই ঠিক বলো 0। 2, 2 × 2 হবে। হ্যাঁ 2 × 2 দুঃখিত 2 × 2 তাই তো বলে আমি একটা কিছু মিসিং করছি 2 × 2 ইন্টু টি হুম, 2 - 1 এবার বলো কাব্য বলো টি এর সাথে কিছু নাই ওয়ান আছে তা ওয়ানটাকে আমি সামনে নিলাম হ্যাঁ, লেখার দরকার নাই এবার বলো হুম। বলো কি হবে টি এর পাওয়ার কত ওয়ান টি টি হবে 0 হবে। না টি এর পাওয়ার হবে 1 - 1 তো কোনো হুম, কিছু কাটে পাওয়ার তো। 0 মানে 1 তাহলে 1 × 1 মানে 1 হবে 0 হবে না আচ্ছা। তাহলে এটা হবে হুম 18 হুম টি টু দি পাওয়ার 5 প্লাস 12 টি স্কোয়ার প্লাস 4 টি প্লাস 1 এইটা হবে ডি ডিটি ডি 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 ডিটি অফ এক্স এটা যেটাকে আমরা বেগ বলতে পারি যেটাকে আমরা বলবো বেগ আমরা বেগ বলতে পারি বুঝছো এই হচ্ছে কাহিনী অন্তরীকরণ বাকিরা থাকলে এটা শিখতে পারতো যাই হোক দুঃখের বিষয় নাই দেখো এরপরে বুঝবে পরে এরপরে আসো এরপরে আসো যে গড় দ্রুতি 9টা বাজে না গড় দ্রুতি হুম আচ্ছা শোনো আমরা ওইটা থেকে আরেকটা টপিক শেষ করি ওইটা থেকে আরেকটা টপিক দেখি আচ্ছা থাক এটা গড় দ্রুতিতে আসো গড় দ্রুতি 9টায় শেষ করার কথা সমস্যার কারণে গড় দ্রুতি গড় দ্রুতি কাকে বলে যে কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বলতে পারবে কেউ কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের ভাগফলকে গড় দ্রুতি বলে কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের ভাগফলকে গড় দ্রুতি বলে
গড় দ্রুতি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি মোট সময় বাই মোট ভাগ। এটা আমরা পরে এটা নিয়ে সুন্দর মতো করে তাহলে এটাকে আমরা এইভাবে আলোচনা করতে পারি। এই যে মোট সরণ ভাগ, দ্রুতি মানে মোট দ্রুত হবে না? তাই তো বলি মোট দূরত্ব মোট সরণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক ওইটা সরণ তাহলে বলা যাবে না, মোট দূরত্ব হবে, হ্যাঁ ওটা হবে স্কেলার রাশি। ঠিক আছে, ওইটা আমরা দেখতেছি পরে। এবার গড় দ্রুতি দেখে নিলাম। এরপরে কি গড় বেগ, গড় বেগের ক্ষেত্রে আমি ওইটা হবে গড় বেগ। গড় বেগ কি, যে যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ওই সময়ে ভাগ দিলে আমরা তাকে বলবো গড় বেগ। তাহলে মোট সরণ ডিভাইডেড বাই কি, মোট সময়। সংজ্ঞাটা তোমরা দেখে নেবে। এবার দেখো তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ, ত্বরণ কি, ত্বরণ পারো না, হুম। ত্বরণ কি, হুম। ত্বরণ কি সময়ের সাথে কি বেগের পরিবর্তনের হার, তাই তো? তার মানে বেগ বাই হ্যাঁ, সময়, সময়। এটা কি গেল ত্বরণ। এবার কি জানো বিচরণ কাল বা ভ্রমণ কাল জানো? বিচরণ কাল বা ভ্রমণ কাল, বিচরণ কাল বা ভ্রমণ কাল পড়ছো? হুম, এটা হচ্ছে যে নিক্ষেপণের মুহূর্তে যে সমতলে ফিরে আসতে, মানে তুমি একটা বস্তুকে ধরো যে নিক্ষেপ করছো উপরের দিকে, এই যে ধরো এটাকে নিক্ষেপ হ্যাঁ, করে এই যে আমার হাতে পড়ছে, দেখ কোথায় পড়ছে, এই যে সময়টা উঠছে আবার আমার হাতে পড়ছে, এই সময়টাকে বলা হয় বিচরণ কাল বা ভ্রমণ কাল। তার মানে একবার নিক্ষেপের মোট মুহূর্ত বলছিলে, হতে, হুম, একবার বলছিলে এটা। হ্যাঁ নিক্ষেপের মুহূর্ত, নিক্ষেপের মুহূর্ত হতে হতে সমতলে ফিরে আসতে, ফিরে আসতে যে সময় লাগে, ফিরে আসতে নিক্ষিপ্ত বস্তুর যে সময় লাগে তাকে কি বলে, ভ্রমণকাল। বিচরণ। ভ্রমণকাল বা বিচরণ, বিচরণকাল। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করব, অনেক, এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব। এরপরে আসো পাল্লা। বিচরণকালের সূত্রটা কি? আসবো, এখনই সূত্র লিখে দিলে কি হয়ে গেল, আসবো সূত্র প্রমাণ করব তারপরে সূত্র আসবো। আচ্ছা তুমি যদি বলছো টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, ঠিক আছে, এই যে পড়ার মজা কিন্তু হারিয়ে যায় এইভাবে, বুঝছো? মানে তোমরা ধীরে ধীরে জিনিসটাকে ইয়ে করতে পারলে না, এখন সূত্রটা মুখস্থ হয়ে গেল, প্রমাণ দরকার নাই, প্রমাণ লাগবে তো। এরপরে আসো, সমস্যা নেই প্রশ্ন করতেই পারো। পাল্লা, পাল্লা কি জানো? হুম, পাল্লা কি, দাড়ি পাল্লা নাকি আবার ওই পাল্লা না। এই যে দেখো এটা হচ্ছে কি একটা মেডেল, এই যে কোথায় পড়ছে, হ্যাঁ মাটিতে পড়ছে, হলো না। এই যে ব্যাটারিটা ধরো যে আমি এখান থেকে আমার হাতে পড়ছে, এই যে সরণটা এখান থেকে যে কতটুক যায় না আবার নামছে, মানে উপর দিয়ে নামে, ধরো যে তুমি ছক্কা মারছে না, ব্যাট দিয়ে ধরো যে সিক্স মারছে, তো ও যেখান থেকে ব্যাট দিয়ে সিক্স মারছে কতটুকু উঠে ওইটা কত দূরে যায় পড়ছে, তার মানে এই যে ধরো যে সাকিব ব্যাটিং করছে, একটা বল এখান থেকে উড়ে যায় এখানে পড়ছে, এই যে এই ডিস্টেন্সটাকে আর বলে, পাল্লা বলে, পাল্লা, ঠিক আছে। এই যে বলটা যেখানে যায় পড়লো এটাকে বলে পাল্লা। আর এইটা উঠতে নামতে যে সময়টা নিছে, ধরো যেটি এই যে উচ্চতা, এটা উঠতে নামতে, উঠতে নামতে, এটা হচ্ছে বিচরণ কাল টু ইউ বাই জি।
তাহলে পাল্লা কি? যে বিন্দু, নিক্ষেপণ বিন্দু এবং বিচরণ পথের শেষ প্রান্তের বিন্দুর মধ্যবিন্দু রৈখিক দূরত্বকে পাল্লা বলে। মানে নিক্ষেপণ বিন্দু এবং বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দু, নিক্ষেপণ বিন্দু কোনটা? এটাকে নিক্ষেপণ বিন্দু বলবো। নিক্ষেপণ বিন্দু। আর এটা কি? বিচরণ পথের শেষ বিন্দু বা শেষ প্রান্ত বিন্দু। তাহলে নিক্ষেপণ বিন্দু ও বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে পাল্লা বলে। পাল্লা বলে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা পাল্লা বললাম। পরে আসো, পাল্লা হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, পাল্লা পড়ছে বৃত্তীয় গতি, এরপরে আসে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, আচ্ছা বৃত্তীয় গতি মানে বৃত্তাকার পথে ঘুরবে। আমরা এতক্ষণ যত আলোচনা করছি এগুলো কি? সমতলীয় মানে সরলরৈখিক গতি, এই যে সোজা যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। এবার বৃত্তাকার পথে ঘুরতেছে, যেমন পৃথিবী ঘুরতেছে সূর্যের চারদিকে। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যায়। তো এই যে বৃত্তাকার পথে হ্যাঁ। ঘুরবে, এইটা বৃত্তাকার পথে যে ইয়েটা ঘুরবে সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। ঠিক আছে? তাহলে এই যে বৃত্তীয় গতি নিয়ে এখন সংজ্ঞাটা দেখবো। যে কোনো বস্তু কণা যদি কোনো অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয় বা থাকে, তবে সেই কণাকে আমরা বলবো বৃত্তীয় গতি। তার মানে অবশ্যই কোনো কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরবে, কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। কোনো বস্তু কণা যদি কোনো অক্ষ বা কেন্দ্রকে, কোনো অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। জানো তো কি হচ্ছে এখানে? ইউএসবি পাচ্ছে না কেন? এখানে হচ্ছে না, হচ্ছে না। কোনো বস্তু কণা, কোনো বস্তু কণা, বুঝছো? কোনো বস্তু কণা, সেটা যে কোনো বস্তু কণা হইতে পারে। কোনো বস্তু কণা যদি, এরে প্রবলেমটা কি আমি বুঝতেছি না। কোনো বস্তু কণা যদি কোনো অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরে, তার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরতেছে বা গতিশীল থাকে, গতিশীল থাকে, বৃত্তাকার পথে ঘুরতেছে বা গতিশীল থাকে, তবে বস্তু কণার ওই গতিকে বৃত্তীয় গতি বলে। তবে বস্তু কণার ওই গতিকে বৃত্তীয় গতি বলে। বৃত্তীয় গতি ধরো যে সাকিব কি করছে,
ওই এই হাতে এই যে আবার গেছে। ও ধরো যে একটা বালতি নিয়ে এইভাবে ঘুরাচ্ছে, হাতে নিয়ে বন বন করে ঘুরাচ্ছে, ধরো মাথার উপরে। এটা আরো মাথার উপরে দিলে ভালো হবে, আর বুঝতে সুবিধা হবে। এই যে মাথার উপরে একটা বালতি নিয়ে এই বালতিটা নিয়ে ওই এইভাবে চক্কর দেওয়াচ্ছে। এই যে এইভাবে ঘুরাচ্ছে, ঘুরায় না তোমরা মাঝে মধ্যে কোনো কিছু জিনিস পেলে তো এখন ছোটবেলায় এইভাবে ঘুরাও না? তো এই জি যে তোমার ভাইয়া। তোমার হাতটাকে কেন্দ্র করে কিন্তু বালতিটা ঘুরতেছে এইভাবে বৃত্তাকার পথে। তো এই গতিটাকে বলা হয় বৃত্তাকার বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি। এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? ওমেগা দ্বারা। মনে রাখিস এইটুকুই, জাস্ট এইটুকুই মনে রাখ। দেন আমরা আসতেছি, এরপরে হচ্ছে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ, লাস্ট টপিক এটাই। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ। এখন এই যে দেখ, কাকে বলে ওইটা বোঝার আগে মানে জিনিসটাকে চিত্র দিয়ে বোঝার ট্রাই করি। আবার হাতটা এত বড় হবে না রে, পায়ের থেকে হাত বড়। আচ্ছা এই যে দেখ, এই বালতিটা ঘুরাচ্ছি না, কি পথে? বৃত্তাকার পথে। হুম। এইভাবে এই যে ভিতরের দিকে একটা ত্বরণ আছে, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হবে। কি দ্বারা? আলফা দ্বারা। আচ্ছা, আলফা বুঝতে প্রবলেম হলে আলফাটা এরকম। এই যে আলফা, আলফা। এই ত্বরণটাকে আমরা বলবো কেন্দ্রমুখী, মানে কেন্দ্রের দিকে টানতেছে, কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি? বা অভিকেন্দ্র ত্বরণ সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর। দেখ বৃত্তের ব্যাসার্ধ না এটা, আমার হাতটা যে ধরে আছে সাকিব বালতিটাকে, হাতটা কি, হাতটাতে কি যে সুতাটা আছে বালতির, ওইটা কি ব্যাসার্ধ না? কোনো হুম। বস্তু কণা যখন কোনো কিছুতে প্রবলেম হয়েছে, এখানে প্রবলেম, হ্যাঁ এখানে প্রবলেম হয়েছে। কোনো বস্তু কণা যখন, কোনো বস্তু কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই যে বৃত্তাকার পথে বালতিটা ঘুরতেছে দেখো, বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর দেখো, তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর, বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্র অভিমুখে, কেন্দ্র অভিমুখে মানে কেন্দ্রের দিকে, এবং কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে বা অভিমুখে, অভিমুখে যে অভিমুখে বস্তু কণার উপর যে ত্বরণ ক্রিয়া করে, অভিমুখে
বস্তু কণার যে ত্বরণ ক্রিয়া করে তাকে, এই যে বস্তু কণা যে ত্বরণ ক্রিয়া করে কেন্দ্রমুখী, যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। কেন্দ্রমুখী ত্বরণ। টপিকটুকু কি বোঝা গেছে যতটুকু পড়াইছি? জি ভাইয়া। বুঝ ঠিক আছে, এইটুক এইটা হচ্ছে গতিবিদ্যার সব আলোচনা এখানে। মানে আমি কম্প্যাক্ট আকারে একটু এক জায়গায় নিয়ে আসছি, মানে এরপরে এক এক করে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। অনেক কঠিন কঠিন ম্যাথ করব, অনেক মজার ম্যাথ করব, মানে ধরতে গেলে যে অনেক কিছু করা হবে এই টপিক এখানে আর কি, অনেক কিছু। ভাইয়া, হ্যাঁ, শর্ট সিলেবাস দিয়ে হবে পরীক্ষা এইচএসসি এবার। শর্ট সিলেবাস হবে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে গতিবিদ্যা তো বেগের মধ্যেই আছে, হ্যাঁ, বুঝছো, কিন্তু বেগের দেখো, মধ্যে। যদি হুম। শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয় তাহলে বুয়েট, রুয়েট এগুলা কেউ শর্ট